আমরা হোলি আর্টিজানের সেই দিন 2016 সালের 1 জুলাই সেই দিনটি একটু ফিরে দেখার চেষ্টা করি। দু সালের সেই দিনে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। সন্ধ্যার দিকে খবরটি জানা যায় যে রেস্টুরেন্টে কিছু সশস্ত্র মানুষ ঢুকে কয়েকজনকে জিম্মি করেছে এবং 1 জুলাই সারা রাত বিশ্বের গণমাধ্যমের নজর ছিল হোলি আর্টিজানের দিকে। গুলশানের সেই 79 নম্বর রোডের সেই হোলি আর্টিজানে রাত 10টার দিকে পুলিশ, র্যাব এবং বর্ডার গার্ডস বাংলাদেশের কয়েকশো সদস্য ঘটনাস্থলে অবস্থান নেয়। রাত 11:15টার দিকে হাসপাতালে মারা যান প্রথম প্রতিরোধ করতে যাওয়া পুলিশ সদস্য বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। এবং রাতে জঙ্গি গোষ্ঠী আইএস তারা সেই হামলার দায় স্বীকার করে এবং তারা জানায় যে 20 জন নিহত হয়েছে সেখানে। আইএসের পক্ষ থেকে হামলাকারীদের 5 জনকে তাদের সৈনিক বা তাদের সদস্য বলে দাবি করা হয়, যদিও তখনও গণমাধ্যমের কাছে সঠিক কোনো তথ্য তখনও আসছিল না, কারণ তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করার কথা আমরা বললাম এবং সারা রাত এভাবেই চলতে থাকে। সকাল 7:45 কমান্ডো অভিযান শুরু হয় হোলি আর্টিজানকে ঘিরে এবং সেই কমান্ডো অভিযান 9:15 পর্যন্ত চলে, 7:45 থেকে সকাল। এবং পরবর্তীতে রাত 10টায় 4 জন বিদেশি সহ 13 জনকে জীবিত উদ্ধারের কথা বলা হয় এবং সে সময়ে জানানো হয় যে রেস্টুরেন্টের ভেতরে 5 জঙ্গি মারা গেছেন এবং তাদের এই 5 জনের মৃতদেহ সহ সেই সময়ে 20 জনের মৃতদেহ পাওয়ার কথা জানায় পুলিশ। 2016 সালের 1 জুলাই সেই রাতের ঘটনায় সর্বমোট 18 জন বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হয়। পরবর্তীতে মামলা হয় এবং সেই মামলার খুব দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয় এবং সেই মামলার 2019 সালে রায় বের হয়। সেই রায়ে এই হামলায় 7 জন জঙ্গির মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি বিশেষ আদালত এবং পরবর্তীতে আদালতের রায়ে বিচারক বলেছিলেন যে হোলি আর্টিজান বেকারিতে হামলার মূল পরিকল্পনা করেছে তামিম চৌধুরী নামে একজন ব্যক্তি, যিনি নারায়ণগঞ্জে এক অভিযানে নিহত হন পুলিশের গুলিতে। 2023 সালে সর্বশেষ মামলার অবস্থা। 2023 সালের 30 অক্টোবর হাইকোর্টে এই মামলার একটি ডেথ রেফারেন্সের শুনানি হয় এবং শুনানি শেষে একটা রায় হয় এবং সেখানে 7 জঙ্গির যে মৃত্যুদণ্ড ছিল নিম্ন আদালতে সেই সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং এখন পর্যন্ত এই রায়ের পূর্ণাঙ্গ যে রায়, হাইকোর্টের এই রায়ের পূর্ণাঙ্গ রায়ের কপি সেটি প্রকাশিত হয়নি, ফলে মামলাটি এখন পর্যন্ত এখানেই ঝুলে আছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আরেকটু। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আরাফাত ইসলাম এবং শিক্ষক ও সাংবাদিক আসিফ বিন আলী। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতেই আসিফ বিন আলী, আপনার কাছে একটু জানি 2016 সালের সেই দিনের কথা আপনার মনে বা সেই অভিজ্ঞতা আপনার মনে কিভাবে ফিরে আসে? 8 বছর পরে এসে সেই অভিজ্ঞতাকে আসলে আপনি কিভাবে দেখেন? 2016 সালে আমার এখন ওই দিনটার কথা মনে আছে এইভাবে যে ওই দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি বাসের জন্য, ফেসবুক স্ক্রল করছিলাম এবং অল অফ আ সাডেন দেখি যে এই খবরগুলো আসা শুরু করে এবং আমার এখন ওই মোমেন্টটা মনে আসছে যে আমরা এই জিনিসটা আগে দেখতাম হচ্ছে যে এটা ইন্ডিয়াতে হয়েছে বা পাকিস্তানে হয়েছে বা এটা হচ্ছে যে তুরস্কের কোথাও হয়েছে, বাট এই প্রথম কিন্তু মানে এর আগে আরো ছোটখাটো কিছু হামলা হয়েছিল, বাট এই ম্যাগনিটিউডের একটা ঘটনা, ওইটার যে শক, ওই শকটা তখন প্রচন্ড ছিল। তখন আমি কাজ করতাম সাংবাদিক হিসেবে এবং আমি তখন আমার যে হাউসে কাজ
করতাম। যখন ফোন করি আমার কলিগদেরকে, বিশেষ করে যিনি ওই দিকটা কভার করছিলেন, মানে তার দিক থেকে ব্যাপারটা ছিল মানে একটা রিপ্লাই আমার এখনো মনে আছে, যে সেটা হচ্ছে যে আনইমাজিনেবল। মানে এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, মানে আমরা ইমাজিন করতে পারি নাই যে ঢাকা শহরে গুলশানের মতন একটা জায়গায় একদল সশস্ত্র সন্ত্রাসী তারা সেখানে ঢুকে সেখানে খাবার খেতে আসা মানুষকে জিম্মি করে রেখে তাদের একটা গোটা রাষ্ট্রকে তখন জিম্মির মুখে ফেলে দেওয়া, এই যে ব্যাপারটা। তবে আরেকটা ব্যাপার ওই সময় কিন্তু মনে এসেছিল, যেটা আমার পরবর্তীতে আমি নিজে যখন এই বিষয়টা নিয়ে গবেষণা করতে গেছি, কাজ করতে গেছি, আমার বারবারই মনে হয়েছে, আচ্ছা এটা কি আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি নাই? কারণ আমরা যদি বাংলাদেশে সন্ত্রাসী হামলার এবং কার্যক্রমের যে ধরন সেটা যদি দেখি, 1999 সালের 6 মার্চ আমাদেরকে ফিরে যেতে হবে, যখন যশোরে উদীচীর উপরে হামলা হলো। আমাদেরকে আরেকটু সামনে গিয়ে আমরা দেখবো যে আর ঠিক 2 বছরের মাথায় 2001 সালে রমনার বটমূলের হামলা হলো, আর 3 বছরের মাথায় 2005 সালে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ বোমা হামলা হলো। এবং মানে এই যে 99 থেকে এবং তারও কিছু আগ থেকে, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে আমরা বলি যে আফগান যুদ্ধ পরবর্তী সময়ে যে মুজাহিদিনরা বাংলাদেশে ফেরত আসলো এবং সেই সময় থেকে যে স্লো প্রথমে তারপরে একটু ফাস্ট র্যাডিক্যালাইজেশনের যে প্রক্রিয়া, তার আউটকাম কিন্তু এই যে হোলি আর্টিজানের যে হামলাটা, এটা ব্যাপারটা কিন্তু এরকম না যে ওভারনাইট জাস্ট ঘটেছে, অল অফ আ সাডেন আমি সকালবেলা উঠলাম, আমি দেখতে পেলাম, বা বিকালবেলা বসলাম টিভিতে দেখতে পেলাম। এটা একটা লং প্রসেসের মধ্য দিয়ে আসা একটি ঘটনা, যে এই ঘটনাটা হোলি আর্টিজানের ওই দিন বিস্ফোরিত। আমরা এটা নিয়ে আলোচনাও হয়েছে অনেক বিস্তর। সে সময় আমার মনে আছে যতটুকু, যে আমরা কেন এটা প্রেডিক্ট করতে পারলাম না, বা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এটা ধারণা করতে পারলো না কেন, বা এই প্রশ্নগুলো কিন্তু বারবার ফিরে ফিরে এসেছিল। আরাফাত ইসলাম, মানে আজকেও আপনারা বলেছেন যে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে, মানে কি ধরনের নিয়ন্ত্রণে আছে? কমেছে নাকি তৎপরতাকে তারা আগের মতো দৃশ্যমান করছে না? আমার এই বক্তব্যের শুরুতেই আজকের দিনের 2016 সালের যে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা, সেই মর্মান্তিক ঘটনায় যে জঙ্গি হামলায় যারা নিহত হয়েছিলেন, আমি তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি। আসলে জঙ্গি হামলা একটি বৈশ্বিক সমস্যা। এই বৈশ্বিক সমস্যাকে আসলে নিয়ন্ত্রণ করার মধ্যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার সূচনা লগ্ন থেকেই কিন্তু আমাদের ম্যান্ডেট নিয়ে আমরা কাজ করছি, যে আমাদের এই বাংলাদেশে জঙ্গির উত্থান এবং জঙ্গি তৎপরতার নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা যিনি বলে গেলেন যে আসলে এটি ধারাবাহিকভাবে এই জঙ্গিরা তৎপর ছিল, তারা বিভিন্ন সময় সংগঠিত হয়েছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের হামলা করেছে, এবং পরবর্তীতে 2016 সালে এই দিনটিতে সারা বিশ্বকে মানে একেবারে হতবাক করে বাংলাদেশে এরকম ভয়ঙ্কর একটি জঙ্গি হামলার ঘটনা তারা ঘটিয়েছিল। কিন্তু আপনারা দেখুন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ফোর্সেস এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এরপর থেকে কিন্তু আমরা ক্রমাগত অভিযান চালিয়েছি, এবং সেই আমাদের অভিযানের ফলে আজকের বাংলাদেশে জঙ্গিদের কোনো ঠাঁই নেই, এবং জঙ্গি হামলা বা জঙ্গি সংগঠনের যে শীর্ষস্থানীয় নেতাদেরকে আমরা গ্রেফতার করেছি, এবং এ থেকে আমরা একটি ধারণা পাই যে জঙ্গি যে তৎপরতা বাংলাদেশে, সেই তৎপরতা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে এসেছে। এখনো জঙ্গিরা তৎপর, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংগঠিত হয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে সংগঠিত হয়ে তারা তাদের রিক্রুটিং কার্যক্রম চালনা করছে বলে আমাদের কাছে বিভিন্ন সময় আমরা খবর পাই, এবং আমাদের গোয়েন্দা তৎপরতা আগের চাইতে অনেক বৃদ্ধি হয়েছে, আমাদের সক্ষমতা অনেক বৃদ্ধি হয়েছে, এবং তার ফলে কিন্তু আমরা প্রচুর অভিযান পরিচালনা করে আমরা অনেক জঙ্গি গ্রেফতার করেছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। তো আমরা আমাদের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা চালিয়ে যাচ্ছি, এবং আমরা বলতে পারি যে জঙ্গিরা অনেকটাই এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমাদের গোয়েন্দারাও তাদের কাজ করে যাচ্ছে।
জি, আসিফ বিন আলী, আপনি এরকমটি মনে করেন কিনা? কারণ সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের আমরা উস্কানি বিদ্বেষ দেখতে পাই, এবং রিক্রুটিং বিষয়টা যেটা বলেছেন আরাফাত ইসলাম, যে আমরা দেখছি নানান অ্যাপস বা ক্লোন গ্রুপে এই ধরনের তৎপরতাগুলোর খবর গণমাধ্যমে নানান সময়ই আসছে। জঙ্গি তৎপরতার চেহারাটা বদলেছে কিনা, মানে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে? ধন্যবাদ, একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন এবং আসলে প্রশ্নটা সময় উপযোগী। কারণ যখন আমরা এই মুহূর্তে, ইভেন আপনারও এই প্রোগ্রাম যারা অনেকেই দেখছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে বসেই দেখছেন, আরাফাত ভাই ঠিকই বলেছেন যে 2016 পরবর্তী সময়ে র্যাব অনেকটা হিট অ্যান্ড কিল প্রসেসে গিয়েছে। মানে যেখানে মনে করেছেন তারা জঙ্গি সন্দেহ করেছেন সেখানে তারা অভিযান চালিয়েছেন, এবং মোটামুটি অধিকার সংস্থাগুলোর রিপোর্টে আমরা যেটা জানতে পারি যে 2016 থেকে 19 এই 3 বছর সময়কালে র্যাবের অভিযানে প্রায় 80 জনের মতন জঙ্গি, আমি কোট অ্যান্ড আনকোট বলছি কারণ আমি আসলে জানি না এই 80 জনই আসলে জঙ্গি ছিল কিনা, কারণ আমি একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে অলওয়েজ একটা কোয়েশ্চেনের জায়গা রাখতেই হবে, নিহত হয়েছেন এবং অনেকেই গ্রেফতার হয়েছে, তাদের বিচারও হয়েছে, কিছু বিচার হয় নাই। অনেক সময় বিচারের কাঠগড়া থেকে পুলিশ, যেমন 2022 আমরা দেখলাম যে কারাগার চত্বর থেকে জঙ্গি পালিয়ে গেছে। তো আপাত দৃষ্টে 2016 পরবর্তী সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যে উদ্যোগটা গ্রহণ করেছিলেন সেটা আমরা দেখতে পাচ্ছি সফল হয়েছে দুইটা গ্রাউন্ডে। একটা হচ্ছে যে জঙ্গিদের যে গ্রুপটা ছিল, বিশেষ করে সন্ত্রাসবাদী সংগঠনগুলোর, তাদের নেতৃত্ব অনেকটাই নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে, বিশেষ করে গ্রাউন্ড লেভেলে। আর একটা যেটা আমরা দেখি যে তাদের যে বিস্তৃত একটা নেটওয়ার্ক ছিল, এই বিস্তৃত নেটওয়ার্কটা অনেকটাই শ্রিঙ্ক হয়ে গেছে, মানে অনেকটা সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু এটা আসলে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ আপনাকে মনে রাখতে হবে 2016 সালের বাংলাদেশ আর 2024 সালের বাংলাদেশের মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে 2016 সালে আমাদের সবকিছু তখনও অতটা ডিজিটাল হয়নি, বিশেষ করে আমাদের যে ইনফরমেশন কনজাম্পশন প্যাটার্ন এবং আমাদের ইনফরমেশন কনজাম্পশন করার যে সোর্স, সেটা কিন্তু তখন পর্যন্ত প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়ার। আমরা এখন যেটা দেখি 2024-এ এসে আমাদের মেজর যে কি বলবো, যে আমাদের যে মেজর কনজাম্পশনের সোর্স সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। এবং আমি মানে নিজে যেহেতু সোশ্যাল মিডিয়া পড়াই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এই বিষয় নিয়ে কাজ করি, আমি যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত অনেক নেটওয়ার্ক অ্যাক্টিভ রয়েছে, তারা যত ছোট পরিসরেই হোক। এবং এখানে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে র্যাডিক্যালাইজেশন দুই ধরনের। একটা হচ্ছে সোশ্যাল র্যাডিক্যালাইজেশন, মানে আপনাকে সামাজিকভাবে এমনভাবে র্যাডিক্যালাইজ করা হচ্ছে যে আচ্ছা এইটা ধর্মের বিরুদ্ধে গেলে, সে যে কোনো ধর্মের বিরুদ্ধে হোক, তার উপরে অ্যাটাক করতে হবে, তাকে বয়কট করতে হবে, তাকে আক্রমণ করতে হবে। আরেকটা হচ্ছে মিলিটেন্ট র্যাডিক্যালাইজেশন, যেটা হচ্ছে যে ওকে একটা বুকে বোমা বেঁধে নিয়ে অমুক জায়গায় গিয়ে, সেটা আদালতে হতে পারে, সেটা হোটেলে হতে পারে, গিয়ে সেখানে একটা ব্লাস্ট করতে হবে। আমাদের আপাত দৃষ্টে যে মিলিটেন্ট র্যাডিক্যালাইজেশন, সেইখানে গ্রাউন্ড লেভেলে আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সফলতার সাথে কাজ করেছে। কিন্তু সোশ্যাল র্যাডিক্যালাইজেশনের ক্ষেত্রে আমি বলবো আমরা যথেষ্ট পিছিয়ে আছি, এবং সোশ্যাল র্যাডিক্যালাইজেশনের ক্ষেত্রে পিছিয়ে থাকার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে। এবং এইটা শুধুমাত্র আমাদের বাহিনীগুলোকে দোষ দিলে চলবে না, আমাদের পলিটিক্যাল স্পেকট্রামে, বিশেষ করে সরকার, বিরোধী দল, সিভিল সোসাইটি, এই জায়গাগুলোতে আমরা কোনো ক্লিয়ার কনসেনসাস দেখি না যে আমরা যে দেশটা চিন্তা করতেছি, যে সোসাইটিটা চিন্তা করছি, সেখানে আমরা সোশ্যাল র্যাডিক্যালাইজেশন কিভাবে ডিল করব। কারণ আপনাকে মনে রাখতে হবে, আমি যে 99-এর এক্সাম্পল দিলাম, যশোরের টাউন হলে উদিচির প্রোগ্রামে হামলা, এই 99-এর ঘটনা কিন্তু 99-এর জন্য ঘটে নাই। 1990-এ আফগানিস্তানে যে মুজাহিদিনদের অংশগ্রহণ যুদ্ধে, এবং বাংলাদেশ থেকে যে মুজাহিদিনরা সেখানে গেল, সেখানে অংশগ্রহণ করলো, এবং তারা যখন দেশে ফেরত আসলো, এই যে দেশে 70-80 হাজার মুজাহিদিন ফেরত আসলো, তারা কোথায় গেল? হ্যাঁ, তারা কোন মাদ্রাসায় বা কোন স্কুলে, কোন কলেজে, কোন সোসাইটিতে রিহ্যাবিলিটেট হলো? আমরা কিন্তু এটা কখনোই মনিটর করি না, কারণ আমরা ধরে নিয়েছি আফগান যুদ্ধ শেষ, আমাদের মুজাহিদিন ফেরত আসছে, ফাইন, গুড। সেম একটা অ্যাপ্রোচ আমার মনে হয়েছে 2016-র পরে আমরা নিয়েছি। আচ্ছা, যেহেতু 2021 সালের পর থেকে আর নতুন কোনো জঙ্গি আক্রমণের ঘটনা ঘটে নাই, কোনো মিলিটেন্ট অ্যাক্টিভিটিস ঘটে নাই, অতএব আমরা খুব নিশ্চিন্ত যে আসলে এরকম কিছু ঘটবে না। কিন্তু আমার মনে হয় যে এই যে ঘটনাগুলো, এগুলো আসলে একটা সার্কেলের মতন চলে।
হ্যাঁ, ইটস লাইক আপনি ধরেন একটা সার্কিটকে ডিফিউজ করলেন, ঠিক ওই একটা সার্কিট থেকে মাল্টিপল সার্কিট আবার জন্ম হয়, এবং ওই মাল্টিপল সার্কিট কিন্তু ভিন্ন ওয়েতে কমিউনিকেট করে। তখন আপনার যেটা আশরাফ ভাই তিনি নিজে মিডিয়ার সাথে ডিল করেন, আপনিও জানেন যে এই জায়গাগুলোতে আমাদের এক্সট্রিম লেভেলের কনসিয়াস গবেষণার দরকার। জি, এবং সেই গবেষণাটা হয় কিনা আরাফাত ইসলাম, সেই গবেষণা হয় কিনা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে যেহেতু আমরা এখন দুই দুনিয়ায় বাস করি, একটা অ্যাকচুয়াল একটা ভার্চুয়াল, এবং যেরকম আসিফ বিন আলী বলছিলেন যে আমরা হয়তো অ্যাকচুয়াল যে দুনিয়া সেখানে হয়তো আমরা অনেকটাই স্তীমিত করতে পেরেছি বা রাখতে পেরেছি, কিন্তু ভার্চুয়ালি কিন্তু আমরা খুব বেশি সফল, সেটা আপনি নিজেও দাবি করেননি। সেই জায়গায় ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে সোশ্যাল রেডিক্যালাইজেশন, তো সোশ্যাল রেডিক্যালাইজেশনের বিষয়টা তো আসলে সকলের একটা উদ্যোগ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী দিনরাত চেষ্টা করে, তারা তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে, তারা যেখানে যেই সুযোগটুকু পেয়েছে, যেই ছুতোটুকু পেয়েছে, সেখান থেকে আমরা কিন্তু বের করে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে এক একটা অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আমরা এই কাজগুলো করি। কিন্তু একই সাথে আপনি দেখেন যে বাংলাদেশের যে অভ্যুদয়, বাংলাদেশ নামের যে রাষ্ট্রের অভ্যুদয়, সেটা কিন্তু একটি অসাম্প্রদায়িক চেতনা, মহান মুক্তিযুদ্ধের একটা অসাম্প্রদায়িক চেতনার সাথে আমাদের এই বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। সো সেই জায়গা থেকে যে আপনাকে শুনতে পাচ্ছি আমরা, জি, সেই জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে আজকের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সকল গুজব, প্রোপাগান্ডা, যে ধর্ম নিয়ে যে সকল, এর প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের আরো অধিক সংবেদনশীল হওয়া উচিত, আরো অধিক আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং সামাজিকভাবে আমরা কেউ জঙ্গিকে পছন্দ করি না, বাংলাদেশের কেউ জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ নামে এই কথাটি কেউ শুনতে চায় না, আমরা কেউ এটা পছন্দ করি না, এবং আমরা কিন্তু এটার বিরুদ্ধে, সমস্ত মানুষ এটার বিরুদ্ধে। যদি তাই হয়ে থাকে, তাহলে আমাদের এই ধর্মীয় উগ্রবাদকে বা এটা কিছুতেই মাথাচাড়া দিয়ে যেন না ওঠে, এটা সকলের একটা আন্তরিক প্রচেষ্টা দরকার। কিন্তু আমরা তো কোনো লিগ্যাল স্টেপ নিতে দেখি না, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম এখনো অসংখ্য কন্টেন্ট, ধর্মীয় বিদ্বেষ, নারীর প্রতি সহিংসতা, বিদ্বেষ, এগুলো আছে, এবং সেগুলো তো আমরা এখনো অহরহ দেখি। আমরা কোনো কারোর বিরুদ্ধে মামলাও হতে দেখি না, কারোর বিচার হতে দেখি না। এই বিষয়গুলো আসলে আমাদের অবশ্যই এখন উপযুক্ত সময় এসেছে এগুলোকে জোরালোভাবে এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। কারণ আমাদের দেশে এখন এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপে আমি মনে করি, সেটা হচ্ছে গুজব সৃষ্টি, এবং গুজব সৃষ্টি করে বা প্রোপাগান্ডা সৃষ্টি করে যে কোনো বিষয়ে এটা মানুষকে উত্তেজিত করার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে যদি আমি বলি, তাহলে অবশ্যই আমাদের অনেক কিছু করার এখনো বাকি আছে। জি, আসিফ বিন আলী, আপনি যুক্ত করতে চেয়েছিলেন। এই প্রশ্নটাতে আমি একটা মানে আমার রিসার্চের কাজের অভিজ্ঞতা থেকে বলতে যাচ্ছি। আমরা যে অ্যাপ্রোচটাতে যাই সেটা হচ্ছে সিলেক্টিভ কাটডাউন অ্যাপ্রোচ। সিলেক্টিভ কাটডাউন অ্যাপ্রোচটা কি? সেটা হচ্ছে যে ধরেন এই যে নারী বিদ্বেষী কন্টেন্ট যদি আমার নারীর ক্ষেত্রে হয়, আমি এটা কাটডাউন করবো। বাট এই নারী বিদ্বেষী কন্টেন্ট যদি অন্য কারো নারীর বিরুদ্ধে যায়, মানে অন্য বলতে আমি বোঝাচ্ছি সেটা আমার আইডেন্টিটি, ধর্ম হতে পারে, সোসাইটি হতে পারে, এলাকা হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, তখন আমি ভিন্নভাবে নেই। বা ধরেন ঘৃণা প্রচার করে এই ধরনের কন্টেন্ট, যদি সেটা হতে পারে যদি সরকারের বিরুদ্ধে যায়, তখন সরকার সেটাকে একরকমের ব্যবস্থা নেয়। যদি বিরোধী দলের বিরুদ্ধে যায়, সেটা বিরোধী দল একরকমের ব্যবস্থা নেয়। বা যদি ওই ঘৃণার কন্টেন্ট বিরোধী দলের ইন্টারেস্টকে সার্ভ করে, তখন সেটা বিরোধী দল তাকে বা মানে বিরোধী মত তাদেরকে প্রোটেক্ট করার জন্য সামনে আগায় আসে। বা যদি ওই ঘৃণার কন্টেন্ট বিরোধী দলকে ডেমোনাইজ করে এবং সরকারের ইন্টারেস্ট সংরক্ষণ করে, তখন আবার সরকারি মেকানিজম দেখা যায় যে সেই ঘৃণা কন্টেন্টগুলোকে প্রোটেক্ট করে। তো আমরা একাডেমিয়ার ভাষায় এটাকে বলি প্যাক মেন্টালিটি। অর্থাৎ প্যাক মেন্টালিটিতে কি হয়, অনেকগুলো উলফ মানে অনেকগুলো নেকড়ে একসাথে হয়ে কাজ করে, এবং যখন তাদেরকে কন্টেইন করা যায় না, তখন ঝামেলাটা তৈরি হয়। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দেখি প্যাক মেন্টালিটি। আপনি দেখেন যে এই অমুক প্রফেসর দাঁড়ায় গেল, অমুক
বইয়ের কিছু সংস্কার করতে হবে, অমুক প্রফেসর বা অমুক মানে শিক্ষাবিদ বা অমুক সাংবাদিক দাঁড়ায় গেল যে অমুক নেতার দুর্নীতি এই ওই বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতে হবে। এবং যখনই এটা হচ্ছে, এটা কিন্তু খুব প্যাক আকারে হচ্ছে। জি, এই প্যাক আকারে যখন ঘটনাগুলো ঘটে তখন কিন্তু শুধু আইন সমাধান না, কারণ আইন এবং পুলিশ এবং মিলিটারি এরা হচ্ছে কোয়ার্সিভ এলিমেন্ট, মানে তাদের হাতে বন্দুক থাকে, মানে তারা যখন একদম লাস্ট রিসোর্ট, আপনাকে দেখতে হবে লাস্ট রিসোর্টে যাওয়ার আগে আপনি কোন কোন নন কোয়ার্সিভ এলিমেন্টস, সফট এলিমেন্ট সোসাইটির ব্যবহার করবেন। স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, সাংবাদিক, তাদেরকে আপনি কিভাবে ইনভলভ করাচ্ছেন? আপনি কি একটা কনসেনসাসে আসছেন আমার সোসাইটিতে আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক, আপনি কোন অবস্থান নেবেন? তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। না, আপনি মানে যেভাবে যে বিষয়টা ব্যাখ্যা করলেন তাতে আসলে মনে হয় যে আমরা ঠিক এগুলো অ্যাড্রেসই করছি না। মানে আমরা বলছি যে সমস্যাগুলো সামনে আসছে, কন্টেন্টগুলো আমরা অহরহ দেখছি, কিন্তু এটা তো সত্য। আসলে সিভিল সোসাইটিকে অ্যাওয়ার না করে, যুক্ত না করে আসলে এভাবে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভার্চুয়াল দুনিয়ায় এটা প্রোটেক্ট করা সত্যিই কঠিন। অনেক ধন্যবাদ